আচ্ছা, সো আজকে যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। অ্যান্ড এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ইজি আছে। এটা হচ্ছে আমরা যে আগে কেমিক্যাল চেঞ্জেস চ্যাপ্টারটা পড়ছি সেটার মতো কিছুটা, আবার কিছুটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির মতো, বাট ওভারঅল এই চ্যাপ্টারটা ইজি। সো ইলেকট্রোকেমিস্ট্রিতে একদম ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইসিসের ম্যাথ নিয়ে ডিসকাস করব, যে ইলেকট্রোলাইসিস রিলেটেড ম্যাথগুলো কীভাবে আসে অ্যান্ড সেগুলো কীভাবে করতে হয়। সো ইলেকট্রোলাইসিসের যে ম্যাথগুলো আছে সেগুলোর সবগুলোই অ্যাকচুয়ালি একটা ফর্মুলা দিয়েই হয়ে যায়, সেটা হচ্ছে ডাব্লু ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই এনএফ। এরকম একটা ফর্মুলা আমরা এখানে ম্যাথগুলো ইউজ করব। আর এগুলো ডেরিভেশন যদি দেখতে চাও এটার জন্য ডিটেলড ভিডিও থাকবে, বাট ডিটেল ভিডিওগুলো আমি আজকে প্লেলিস্টে অ্যাড করে দেবো। বাট মেইনলি আমাদের ম্যাথগুলো সিম্পলি এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। এই ফর্মুলাটা মনে রাখাও ইজি, ডাব্লু সমান এমআইটি বাই এনএফ। এখন এখানে এম হচ্ছে যে আমরা একটা ইলেকট্রোলাইসিস অ্যাকচুয়ালি মানে কি? ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে যে আমরা এরকম একটা বিকার নিব, আর সেই বিকারে আমরা কোনো একটা সলিউশন রাখবো, কোনো একটা আয়নিক সল্টের সলিউশন, লাইক ধরো কপার সালফেট হতে পারে। অ্যান্ড দেন ওইখানে আমরা দুইটা ইলেকট্রোড রাখবো, ঠিক আছে? দুইটা একই টাইপের ইলেকট্রোড রাখতে পারি অথবা ডিফারেন্ট রাখতে পারি, এটা তেমন ম্যাটার করে না। এখন এই ইলেকট্রোডগুলায় মানে ইলেকট্রোলাইসিসে অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে একটা কারেন্ট সাপ্লাই দিয়ে এই আয়নিক সল্টটাকে তার আয়নে ডিভাইড করে ফেলি। এখন এই বাইরে থেকে কারেন্ট সাপ্লাইটা দিব, সেখানে তোমার যেই এন্ডটা ব্যাটারির প্লাস সাইডটা যেটার সাথে লাগানো সেটাকে আমরা অ্যানোড বলি, সেই ইলেকট্রোডটাকে আমরা অ্যানোড বলি। আর যেই ইলেকট্রোডটা ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে লাগানো সেটাকে আমরা ক্যাথোড বলি। এটার রিজন হচ্ছে, সবসময় এই লাইনটা মনে রাখবা, ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে ক্যাটায়ন যাবে আর অ্যানোডে অ্যানায়ন যাবে। এইটুক মনে রাখলে অ্যাকচুয়ালি তুমি এটা বুঝতে পারবা যে আসলে অ্যানোডে যাইতে হবে অ্যানায়ন, সে অ্যানোডকে পজিটিভলি চার্জড হইতে হবে, যাতে এখানে যে অ্যানায়ন আছে সালফেট 2- সে যাতে এখানে অ্যাট্রাক্টেড ফিল হয়। আবার কপার হচ্ছে CO2+, সো ক্যাথোডকে নেগেটিভ হইতে হবে যাতে ক্যাথোডে ক্যাটায়নটা যায়। সো এই হচ্ছে ইলেকট্রোলাইসিসের বেসিক আইডিয়া। তো এখানে ম্যাথ আসে বেসিক্যালি, তোমার এইগুলো এক্সপ্লেন করতে বলবে না। সো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এনএফ, যেখানে এম হচ্ছে মলিকুলার ম্যাস, যেই কম্পাউন্ডটার মানে যার ইলেকট্রোলাইসিস, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা বের করি যে ধরো এখানে যদি আমি কারেন্ট সাপ্লাই দিই আর এরপর যদি ক্যাটায়ন আর অ্যানায়ন এভাবে ডিভাইডেড হয়ে যায়, সো কোনো একটা ইলেকট্রনে কতটুক আয়ন জমা হয়েছে সেইটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রোলাইসিস করি। যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরো এখানে কপার সালফেট না দিয়ে আমরা একটু কম্পারেটিভলি একটু ইজি একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার ট্রাই করি। ধরো এইখানে যে সল্টটা মানে যেটার সলিউশন দেওয়া হয়েছিল, সেই সলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে ধরো আমি একটু চিন্তা করে নিই কোনটা দেওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড দিয়ে করা যায়, অথবা আমি একটু ইয়ে করে নিই। আচ্ছা, আমরা ধরো এখানে দিয়ে করি, সোডিয়াম ক্লোরাইড দিয়েই করি। সো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড সলিউশন, মানে সোডিয়াম ক্লোরাইডকে আমরা হিট দিয়ে মেল্ট করে ফেলছি, সেই সলিউশনটা আমি এরকম দুইটা ইলেকট্রোড রেখে দেন একটা ইলেকট্রোলাইসিস পারফর্ম করছি। এখানে অ্যাকুয়াসটা দেওয়া যাবে না, সেটা আবার একটু একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, সেটা ডিটেল ভিডিওতে পাবা, বাট ওইগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে না। এখানে আমাদের মেনলি এই ম্যাথই আসবে। এখন ইলেকট্রোলাইসিসে সোডিয়াম ক্লোরাইডের আমরা যদি মেল্টেডটা বা লিকুইড ভার্সনটায় ইলেকট্রোলাইসিস করি, এখানে আমরা যদি অ্যানোডের রিয়াকশনটা দেখি, অ্যানোড হাফ রিয়াকশন, অ্যানোডে একটা রিয়াকশন হয় আর ক্যাথোডে আরেকটা রিয়াকশন হয়। অ্যানোডে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে অক্সিডেশন, সবসময় অ্যানোডে অক্সিডেশন হয়, এটা অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ অ্যানোডে অক্সিডেশন হয়। সো অ্যানোডে অক্সিডেশন হয় কেন? কারণ এইখানে দেখো এনএ হচ্ছে প্লাস, সিএল হচ্ছে মাইনাস, অ্যানোডে যাবে অ্যানায়ন, দ্যাট ইজ এখানে ক্লোরিন মাইনাস গিয়ে তার এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে চার্জ ফ্রি হবে।
মানে সবসময় এখানে আয়নগুলা ইলেকট্রনে গিয়ে অ্যাকচুয়ালি চার্জ ফ্রি হতে চায়। সো এখানে আমরা একটা চার্জ ফ্রি ক্লোরিন পাবো, হাফ ক্লোরিন দিলাম, কারণ ক্লোরিন যখন ইয়া হিসেবে থাকে, ফ্রি হিসেবে থাকে, তখন সে বাইমলিকুলার গ্যাস হিসেবে থাকে, সো হাফ ক্লোরিন গ্যাস। আর এখানে আমরা এখন যদি ক্যাথোড হাফ রিয়াকশনটা দেখি, ক্যাথোডে অলওয়েজ রিডাকশন হয়, দ্যাট ইজ ইলেকট্রন রিসিভ হয় এখানে। সো এখানে ক্যাটায়ন হচ্ছে Na+, সো সেই Na+, এই যে ক্লোরিনের একটা ছেড়ে দেওয়া ইলেকট্রন সেটাকেই রিসিভ করবে অ্যান্ড সেইখানে সোডিয়ামে কনভার্ট হবে। ওকে, সো আমাদের টোটাল রিয়াকশন হচ্ছে এরকম, Na++ Cl-, এখান থেকে প্রডিউস হচ্ছে সোডিয়াম সলিড আর হচ্ছে হাফ ক্লোরিন গ্যাস। সো এইখানে এই যে অ্যামাউন্টটা প্রডিউস হচ্ছে সেইগুলা বের করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ফর্মুলাটা দরকার, W = MIT ডিভাইডেড বাই NF। সো M হচ্ছে মলিকুলার ম্যাস, I হচ্ছে কারেন্ট ফ্লো, তারপর T হচ্ছে টাইম, কতক্ষণ ধরে কারেন্টটা ফ্লো করা হয়েছে, তারপর N হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, যাকে বের করতে যাচ্ছ, যার অ্যামাউন্ট বের করতে যাচ্ছ তার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে কয়টা ইলেকট্রন ছেড়ে দেয় বা কয়টা ইলেকট্রন রিসিভ করে, এটার উপর বেস করে ইকুইভ্যালেন্ট নাম্বার। আর F একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 96500 এত কুলম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জের একটা ইউনিট, 1 ফ্যারাডে, হুইচ ইজ 96500 কুলম। এটা আমরা মুখস্থ রাখবো। অ্যান্ড এখানে এই যে M = হচ্ছে মলিকুলার ম্যাস, কারেন্ট ফ্লো। এখন অনেকে এই ফর্মুলাটাকে এইভাবে মনে রাখে MQ/NF, কারণ I আর T কারেন্ট ইন্টু টাইমে হচ্ছে কি চার্জ, সো অনেক সময় চার্জের অ্যামাউন্ট বলে দিতে পারে। আবার এই যে M/NF টার্মটা দেখতেছো, এটাকে Z বলে। এই যে M/NF এই টার্মটাকে Z বলে, Z ইন্টু Q। ওকে, সো এখানে এই যে M/NF টার্মটা সেটা হচ্ছে Z ইন্টু Q। আবার অনেকে এটাকে ZITও লেখে। এখানে Z মানে হচ্ছে যার আমরা বের করতেছি তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ওকে, এখন এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা হচ্ছে একটা অ্যাটম বলো বা একটা মলিকুল বলো, তার মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাস আর কি। দেন এটাকে তুমি যদি তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করো, মানে সে কয়টা ইলেকট্রন রিসিভ করে বা কয়টা ছেড়ে দেয়, বা সহজ ভাষায় তার অক্সিডেশন নাম্বার কত বা তার স্টেবল চার্জের আয়ন কত, সেই নাম্বারটা দিয়ে যখন ডিভাইড করো সেটাকে বলা হয় তার ইকুইভ্যালেন্ট ম্যাস। আর এই ইকুইভ্যালেন্ট ম্যাসকে তুমি যখন আবার F দিয়ে ডিভাইড করবা, উইচ ইজ 96500 কুলম, সেটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এটা একটা কনস্ট্যান্ট বলা হয়, এক একটা অ্যাটমের জন্য এটা ফিক্সড, সো এটা হচ্ছে Z। মানে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সকে F দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুইভ্যালেন্ট ম্যাস পাওয়া যায়। প্রায় MCQতে আসে যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সকে F দিয়ে মানে এই 96500 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাস। আচ্ছা, সো বাট মেইনলি আমার মেইন ফর্মুলা এটাই, W = MIT ডিভাইডেড বাই NF। এখন এটার ম্যাথ দেখাই যে এটার ম্যাথ কীরকমভাবে আসে, তাহলেই পুরোটা ইজি হয়ে যাবে। দেখো, আচ্ছা, সো সাপোজ এখানে একটা ম্যাথ এরকম দিছে যে আমি একটা ইলেকট্রোলাইসিস পারফর্ম করতেছি, এখানে একটা সলিউশন রাখা আছে which is কপার সালফেট, আর আমি এখানে দুইটা ইলেকট্রোড ইউজ করতেছি, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, সো আমাদেরকে বলছে
যে এই সলিউশনের মধ্যে দিয়ে আমি যদি 160 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট 40 মিনিট ধরে পাস করাই, তাহলে এখানে ক্যাথোড কোথায়, কপারটা কোথায় যাবে বলো তো? কপার টু প্লাস এটা যাবে ক্যাথোডে। সো আমাদেরকে বলছে হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ এতক্ষণ ধরে এই কারেন্ট এই টাইম দিয়ে যদি আমি ইলেকট্রোলাইসিস করি, হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ স্টোরড কপার, কতটুক কপার ক্যাথোডে পাবো সেটা বের করতে বলছে। সরি, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস স্টোরড কপার অ্যাটমস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টোরড কপার অ্যাটমস, কয়টা কপার অ্যাটম পাবো। সো এখানে ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই NF। এই ফর্মুলা দিয়ে আমি কপারের ম্যাস পাবো, যে কত গ্রাম কপার জমা হয়েছে। সো একটু চিন্তা করে দেখো, সেটাকে ওই ম্যাসটাকে তুমি যদি মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করো, তাহলে কিন্তু তুমি তার মোল নাম্বার পাবা। সো এটা কি? তার মোল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে মোল নাম্বার। আচ্ছা, তোমার যদি এই ফর্মুলাটা কনফিউজিং লাগে, এখানে এন এর জায়গায় ই দিয়ে লিখো, ই ফর ইকুইভ্যালেন্ট নাম্বার। এটা ই দিয়ে লিখলেও সেম, কারণ এখানে এটা হচ্ছে আসলে মোল নাম্বার মনে করে অনেকে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট নাম্বার, সো ই দিয়ে লেখো। এখন এই W/M কি? আমাদের মোল নাম্বার। এখানে এনকে আমি মোল নাম্বার হিসেবে মিন করছি। আচ্ছা, এখন মোল নাম্বারকে আবার আমরা যদি ইয়া দিয়ে মাল্টিপ্লাই করি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে, তাহলেই আমি কপার অ্যাটমের কয়টা টোটাল কপার অ্যাটম আছে সেটা বের করতে পারবো। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে N ইন্টু Na, হুইচ ইজ IT/EF ইন্টু Na। সো এখানে আই হচ্ছে 160 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিয়ে যাও, সো এত ইন্টু 10⁻³ টি হচ্ছে 40 মিনিট, দ্যাট ইজ এটাকে সেকেন্ডে নিবা, 40 ইন্টু 60। কপারের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? সো ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে যেই কম্পাউন্ডটা তোমাকে দেওয়া থাকবে, তুমি দেখবা সেইটাতে ওই অ্যাটমের অক্সিডেশন নাম্বার বা চার্জ কত, সেটা হচ্ছে 2। সো এখানে ই হচ্ছে 2 আর এফ হচ্ছে 96500। সো এত গ্রাম না, এত জাস্ট এইটা, এই কয়টা অ্যাটম তুমি পাবা। আচ্ছা, এখানে এন এ তো মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, এনে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। সো এতগুলো অ্যাটমস জমা হবে। ক্লিয়ার? দেন আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, সো এখানে বললো যে আমি এরকম সিরিজ কানেকশন দিয়ে 3টা সলিউশনে ইলেকট্রোলাইসিস করছি, মানে সিরিজে কানেক্ট করে ইলেকট্রোলাইসিস করতেছি। সো সিরিজ কানেকশনে বলছি যে আমি সিরিজ কানেকশনে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছি ফর 1 আওয়ার। আর প্রথম যে বক্সটা ছিল, ইলেকট্রোলাইসিস সেলটা ছিল, সেখানে আমি রাখছিলাম সিলভার নাইট্রেট সলিউশন। তারপর পরেরটায় আমি রাখছি কপার সালফেট সলিউশন। আর তারপরেরটায় আমি রাখছি হচ্ছে ক্রোমিয়াম সালফেট সলিউশন। এখন আমাদেরকে বলছে যে প্রত্যেকটায় আমি কতটুক করে মেটাল পাবো, মানে প্রথমটা থেকে আমি কতটুক সিলভার পাবো সেটা বের করো, পরেরটা থেকে আমি কতটুক কপার পাবো সেটা বের করো, আর পরেরটা থেকে আমি কতটুক ক্রোমিয়াম পাবো সেই অ্যামাউন্টটা বের করো। সো যেহেতু সিরিজ কানেকশন, সবার কারেন্টের অ্যামাউন্টটা কি? সেম, রাইট? সিরিজ কানেকশনে উই নো সবার কারেন্টটা সেম থাকে। সো ইন্ডিভিজুয়ালি করো। ফার্স্ট বক্সের জন্য তোমার W ইজ ইকুয়াল টু MIT/NF, MIT/EF। সো এম হচ্ছে, দেখো এখানে আমরা সিলভার কতটুকু জমা হবে সেটা বের করতে চাই। আমাদের কিন্তু সিলভার নাইট্রেটের কথা বলে নেই, বলছে এখানে সিলভার কতটুকু পাবো। সো সেটা হচ্ছে এই যে AG। ক্লিয়ার? সো এইখানে সিলভারের ইয়া কত, অ্যাটমিক ম্যাস কত? সিলভারের অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার 107.9 বা 108। সো সিলভার হচ্ছে 108। কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। টাইম কত? 3600 সেকেন্ড, 1 আওয়ার যেহেতু। আর ই কত? এখানে সিলভারের অক্সিডেশন নাম্বার কত?
প্লাস 1, সো এটা হচ্ছে 1, আর এফ হচ্ছে 96500, সো এত গ্রাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ান। দেন বি বক্সে কতটুকু, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই ইএফ। এখানে কপার জমা হবে কতটুকু, কপারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 63.5, কারেন্ট হচ্ছে 2, 1 আওয়ার মিনস 3600 সেকেন্ড। ই হচ্ছে এখানে 2, কারণ এখানে কপার হচ্ছে প্লাস 2, 2 ইন্টু 96500 এত গ্রাম। আর এরপর লাস্ট ওয়ান সি, সি বক্সে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই ইএফ। এখানে ক্রোমিয়াম কতটুকু জমা হবে, ক্রোমিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 52, তো দেখো এটাই বসাইছি। আই হচ্ছে 2, টাইম হচ্ছে 3600, আর ই হচ্ছে, দেখো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত, +3, সো এটা 3, আর এখানে 96500। এখানে কিন্তু ক্রোমিয়াম 2টা প্রডিউস হবে দেখে আমি এখানে 2 ইন্টু সামথিং লিখবো, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা জাস্ট সিম্পলি 52 ইন্টু এত ডিভাইড বাই, মানে জাস্ট তুমি ফর্মুলাটা ফলো করবা, এখানে এটার দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে? সো এটা করো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, সো ইলেকট্রোলাইসিসের ম্যাথ আই হোপ পারা যাবে এখন। ইলেকট্রোলাইসিসের একটা টাইপের ম্যাথ আছে যেটা একটু, মানে এটা একটু ডিফারেন্ট স্পেশাল টাইপের ম্যাথ, সেটা হচ্ছে ওয়াটারের হাইড্রোলাইসিস, H2O ইলেকট্রোলাইসিস, সরি ওয়াটারের ইলেকট্রোলাইসিস। এটা একটা ডিফারেন্ট, এটা একটু আলাদাভাবে আমরা মনে রাখবো। এটার রিয়াকশনটা হচ্ছে এরকম যে 2H2O সেটা 4 ফ্যারাডে, মানে 4টা ইলেকট্রন তোমার এক্সচেঞ্জ করে 2H2 প্লাস O2 ফর্ম করে, মানে 2H2O 4টা ইলেকট্রন এক্সচেঞ্জ করে এই তোমার 2H2 অ্যান্ড O2 ফর্ম করে। মানে 2H2 এর মধ্যে তো অ্যাকচুয়ালি H প্লাস আয়নও আছে, আবার OH মাইনাস আয়নও আছে, তাই না? সো ওইগুলোর ভিতরে 4টা ইলেকট্রন এক্সচেঞ্জ হয়ে এইগুলো ফর্ম হয়। একটা, এটা হচ্ছে তোমার ক্যাথোডে ফর্ম হয়, এটা এটা হচ্ছে অ্যানোডে ফর্ম হয়। ওকে, সো এইখানে এইটার জন্য আমরা এই রিয়াকশনটা ভালোভাবে মনে রাখবো। অ্যান্ড এটা একটা ম্যাথ যদি দেখাই, আচ্ছা এই রিয়াকশনটা আবার একটু সালফিউরিক অ্যাসিডের, ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মিক্সচারে হয়, বাট এটা নিয়ে আমাদের অত চিন্তা করার দরকার নেই। সো এখানে আমাদেরকে বলছে যে এরকম একটা ইলেকট্রোলাইসিসে, ওয়াটার ইলেকট্রোলাইসিসে, যেখানে একটু সালফিউরিক অ্যাসিড মিক্স করা আছে, আর এখানে এরকম একটা ক্যাথোড আর একটা অ্যানোড রাখা আছে, দুইটাই হচ্ছে প্লাটিনামের। এই ওয়াটার ইলেকট্রোলাইসিস বা ম্যাক্সিমাম ইলেকট্রোলাইসিসই অ্যাকচুয়ালি প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে করা ভালো, মানে ইউজুয়ালি সবাই প্লাটিনামই ইউজ করে। আচ্ছা, সো প্লাটিনামের তোমার এখানে আমরা ইলেকট্রোলাইসিস করতেছি, এটা ধরো এই পাশেরটা হচ্ছে অ্যানোড আর এই পাশেরটা হচ্ছে ক্যাথোড। ওকে, এখন আমাদেরকে বলছে আমরা এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট 2 আওয়ার্স ধরে পাস করাইছি। সো জিজ্ঞেস করছে যে হাউ মেনি গ্রামস অফ ওয়াটার will be electrolyzed. মানে কতটুকু ওয়াটারের ইলেকট্রোলাইসিস হবে, এটা বের করতে বলছে। আর বলছে ফাইন্ড দি ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস produced at STP. আচ্ছা, এখন এই ম্যাথগুলো, এই ম্যাথটা W=MIT/NF দিয়ে আমরা করব না। এই ম্যাথগুলোকে তুমি সিম্পলি স্টয়কিওমেট্রিক ম্যাথ হিসেবে চিন্তা করতে পারো। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে যেরকম দেখাইছিলাম সেভাবে চিন্তা করতে পারো যে এখানে 2H2O ওভারঅল
চারটা ইলেকট্রন এক্সচেঞ্জ করে, এখানে মানে এটা প্লাস মাইনাস লিখলাম কারণ একটা থেকে অ্যাকচুয়ালি চারটা ইলেকট্রন বের হয় আর একটা থেকে চারটা ইলেকট্রন আরেকটা রিসিভ করে। বাট এখানে তোমার ম্যাথগুলো করা খুব ইজি, তুমি এটাকে জাস্ট যদি একটা কেমিক্যাল রিয়াকশন হিসেবে চিন্তা করো এক লাইনের, সো এখানে তুমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখতে পারবা, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে দেখাইছিলাম যে 1 বাই এটার ইকুয়েশনের মোল নাম্বার 2, মোল নাম্বার অফ H2O ইজ ইকুয়াল টু 1/4 মোল নাম্বার অফ, বাট এখানে এই যে এটা হচ্ছে মোল নাম্বার অফ কি ইলেকট্রন। আচ্ছা এইভাবে না দেখাই, এটা আই হোপ তোমাদের প্রবলেম হতে পারে বুঝতে, আমি অন্যভাবেই দেখাই। সো এখান থেকে দেখো এই যে 1 ফ্যারাডে আমি একটা কথা বলে আসছিলাম, 1 ফ্যারাডে হচ্ছে 96500 কুলম। 1 ফ্যারাডে মানে হচ্ছে আসলে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, আর সেটাই 96500 কুলম্বের কাছাকাছি আসে, ঠিক আছে। তো এখন এখানে বলছে যে এখান থেকে দেখা যায় যে যখন 2 মোল ওয়াটার থাকে তখন 4 মোল ইলেকট্রন লাগে, যখন 2টা ওয়াটার থাকে তখন 4টা, যখন 2 মোল তখন 4 মোল। সো 4 মোল ইলেকট্রন মানে কি, 4 ইন্টু 96500 কুলম, এত কুলম চার্জে তাহলে আমার কত মোল ওয়াটার হয়, ইলেকট্রোলাইজড হয়, 2 মোল। আর 2 মোল ওয়াটার মানে কি, 2 ইন্টু 18 গ্রাম ওয়াটার, দ্যাট ইজ 36 গ্রাম। এখন এখানে আমাদেরকে বলছে কারেন্ট আর টাইম হচ্ছে এত, দ্যাট ইজ আই হচ্ছে 3 আর টি হচ্ছে 2 ইন্টু 3600। সো এখান থেকে আমি চার্জের অ্যামাউন্টটা বের করতে পারবো। তাহলে এই কিউ কুলম্বের জন্য কত গ্রাম পানি হবে সেটা আমরা বের করতে পারি। এখানে এই কিউ এর ভ্যালু আই ইন্টু টি বসাই দাও, তাহলে তোমার এটা চলে আসবে। সিম্পলি ইউনিটারি মেথডের ম্যাথ। দেন ফাইন্ড দি ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস প্রডিউসড অ্যাট এসটিপি। এটা বের করতে বলছে যে ফাইন্ড দি ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস প্রডিউসড অ্যাট এসটিপি। সো অ্যাগেন 4 মোল ইলেকট্রন থেকে প্রডিউস হয় 2 মোল হাইড্রোজেন অ্যান্ড 1 মোল অক্সিজেন। এখান থেকে লিখি 4 মোল ইলেকট্রন থেকে আমরা পাই 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন। এসটিপিতে 2 মোল হাইড্রোজেন মানে 2 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন, আর এসটিপিতে 1 মোল অক্সিজেন মানে 1 ইন্টু 22.4 লিটার অক্সিজেন। আর এদিকে 4 মোল ইলেকট্রন মানে 4 ইন্টু 96500 কুলম চার্জ। ওকে, সো আমাদের এই অ্যামাউন্ট চার্জ থেকে কতটুকু আসবে, সো 3 ইন্টু 2 ইন্টু 3600 কুলম থেকে আসবে 2 ইন্টু 22.4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 4 ইন্টু 96500। সো এত লিটার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে আর অক্সিজেন প্রডিউস হবে এতটুক। ওকে, সো এই হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইসিস রিলেটেড ম্যাথ, অ্যান্ড এগুলো খুবই ইজিভাবেই আসে, তোমার তেমন প্যাচ নাই, জাস্ট তুমি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিটা ভালোভাবে পারলেই এটা ইজিলি করতে পারবা এই চ্যাপ্টারের ম্যাথগুলো। আচ্ছা, সো ইলেকট্রোলাইসিসের পর এবার আমরা দেখব মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ। এটা আমরা মুখস্থ রাখবো, মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ। একদম ফার্স্ট ওয়ান লিথিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, দেন হচ্ছে বেরিয়াম, দেন ক্যালসিয়াম, সোডিয়াম। এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমার ডিটেলস ভিডিওটা একটু দেখবা। তারপর ম্যাগনেসিয়াম, দেন 7 অ্যালুমিনিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, দেন হচ্ছে জিঙ্ক, ক্রোমিয়াম,
আয়রন, ক্যাডমিয়াম, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, টিন, লিড, হাইড্রোজেন, কপার, মার্কারি, তারপর হচ্ছে সিলভার, আর হচ্ছে লাস্ট ওয়ান গোল্ড। ওকে, সো এই লিস্টটার হচ্ছে যে যত এই লিস্টে উপরে সে তত রিঅ্যাক্টিভ, সে তত বেশি রিঅ্যাক্টিভ, আর যে যত নিচে সে তত লেস রিঅ্যাক্টিভ। তারপরে এই সিরিজের আরেকটা হচ্ছে যে যত উপরে সে তত স্ট্রং রিডিউসার, আর যে যত নিচে সে তত উইক রিডিউসার। আচ্ছা, তারপর যে যত উপরে তার রিডাকশন পটেনশিয়াল তত কম, আর যে যত নিচে তার রিডাকশন পটেনশিয়াল তত বেশি। তারপর যে যত উপরে তার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিটা কম, মানে সে চার্জড থাকতে চায়, মানে পটাশিয়াম কে থেকে কে প্লাস হিসেবে বেশি থাকতে চায়, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ বেশি থাকতে চায়, ঠিক আছে। বাট এটা অবশ্যই দুইজনের মধ্যে কম্প্যারিজন করতে হবে, যে অ্যালুমিনিয়াম আবার সোডিয়ামের মতো অত বেশি থাকতে চায় না। সোডিয়াম Na+ হলে অ্যালুমিনিয়াম ওইটা ডিসচার্জড হয়ে যেতে চাবে, অ্যালুমিনিয়াম চাবে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম হয়ে যেতে। মানে যে যত উপরে তার ডিসচার্জিং টেন্ডেন্সি তত লো, আর যে যত নিচে তার ডিসচার্জিং টেন্ডেন্সি তত হাই। আর আমরা একটু পর যখন ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ব, দ্যাট ইজ ব্যাটারি, তখন দেখব যে উপরের দিকে যারা থাকে তারা বেসিক্যালি অ্যানোড হয় ওই ইলেকট্রোকেমিক্যাল সেলে। এটা কিন্তু ইলেকট্রোলাইসিসের অ্যানোড না, এটা হচ্ছে ডিফারেন্ট। সো সে তত অ্যানোড হয়, আর যে যত নিচের দিকে থাকে সে তত ক্যাথোড হয়। মানে তুমি একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে যে কোনো দুইটা মেটালের ইলেকট্রোড নিবা, সো তার মধ্যে যে উপরে থাকবে সে হচ্ছে অ্যানোড, যে নিচে থাকবে সে হচ্ছে ক্যাথোড। ওকে, সো এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা আমরা মনে রাখবো, এটা পুরোটা এই সিরিয়ালেই মুখস্থ রাখতে হবে। অ্যান্ড এটা মনে রাখার একটা টেকনিক আছে, ওটা আমার ডিটেল ভিডিওটাতে একটু দেখবা। ওকে, আচ্ছা, সো এবার আসি এখানে মেইন ডিসকাশনে, যে ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। আমরা একটু আগে দেখছি ইলেকট্রোলাইসিস, এখন হচ্ছে বলতে পারো এটার উল্টা প্রসেস, যে আমরা আগেরবার আমরা বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে কেমিক্যাল চেঞ্জ ঘটাইছি, বাট এবার হবে কি কেমিক্যাল চেঞ্জ স্পন্টেনাসলি হবে, আমরা কারেন্ট প্রডিউস করব, মানে ব্যাটারি যেভাবে কাজ করে। সো ইলেকট্রোকেমিক্যাল সেল বেসিক্যালি ব্যাটারি। সো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যাকচুয়ালি দুইটা কম্পার্টমেন্ট থাকে। আমরা 2 কম্পার্টমেন্টের সেলগুলো নিয়েই ডিসকাস করব, সিঙ্গেল কম্পার্টমেন্টও আছে বাট ওইটা আমাদের দরকার নেই। সো 2টা কম্পার্টমেন্ট থাকে, একটা ধরো এই পাশে আর একটা এই পাশে, মানে আমরা 2টা বিকার নিচ্ছি। আচ্ছা, এখন এই 2টা বিকারে ধরো এখানে রুল হচ্ছে যে তুমি যেই ইলেকট্রোড ইউজ করবা সেই ইলেকট্রোডকে তারই সল্টের সলিউশনে ডুবায় রাখবা। যেমন ধরো আমরা এখানে ইলেকট্রোকেমিক্যাল সেলে 2টা হিসেবে ইউজ করলাম, ধরো জিঙ্ক আর কপার, অনেক কমন। জিঙ্ক আর কপার দিয়ে আমরা একটা ব্যাটারি বানাইতে চাই। সো জিঙ্ক হচ্ছে অ্যানোড হবে, কপার হচ্ছে ক্যাথোড হবে, কারণ জিঙ্ক উপরে কপার নিচে। সো ধরো এইটা হচ্ছে আমাদের তোমার অ্যানোড, জিঙ্ক অ্যানোড, জিঙ্ক দিয়ে বানাইছি অ্যানোডটা, আর এখানে জিঙ্কের একটা
সল্ট রাখতে হবে, সল্টের অ্যাকুয়াস সলিউশন রাখতে হবে। ধরো সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। আচ্ছা, আর ক্যাথোড হিসেবে আমরা চুজ করলাম কপার। অ্যান্ড এখানে কপারের একটা সল্ট রাখতে হবে, উইচ ইজ কপার সালফেট। ওকে, সো আমরা এখন এই দুইটাকে যদি কানেক্ট করি, আর এখানে যদি একটা বাল্ব লাগাই, তাহলে তুমি দেখবা এই বাল্বটা জ্বলতেছে, আর এখানে কারেন্ট ফ্লো ক্রিয়েট হইতেছে। এখন সেই কারেন্ট ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে এটা এদিক থেকে এদিকে হবে। আমরা একটু পরে বুঝবো যে এটা কেন এদিক থেকে এদিকে। আর এখানে অনেক সময় এই রিয়াকশনটা মানে এটা বেশিক্ষণ লাস্ট করানোর জন্য এখানে একটা সল্ট ব্রিজ রাখা হয়, এরকম একটা ইউ শেপের টেস্ট টিউব দিয়ে, ইউ শেপের একটা টিউব দিয়ে এরকম একটা সল্ট ব্রিজ মেনটেন করা হয়। এখানে দুই সাইডে তুলা দিয়ে ঢাকা থাকে, কটন দিয়ে ঢাকা থাকে, আর এটার মাঝখানে হচ্ছে একটা সল্টের অ্যাকুয়াস সলিউশন রাখা হয়। সেই অ্যাকুয়াস সলিউশনটা হচ্ছে তোমার অনেক সময় পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট ইটসেট্রা। আচ্ছা, এখন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে তোমার ক্যাথোডটা হচ্ছে প্লাস, যেটা কিন্তু আগেরবার উল্টা ছিল। ইলেকট্রোলাইসিসে কিন্তু ক্যাথোড ছিল মাইনাস, মানে ওইটা ব্যাটারির মাইনাসের সাথে লাগানো থাকতো, তাই পুরা ইলেকট্রোডটাই কি হইতো মাইনাস। বাট ইন কেস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল এটা কিন্তু প্লাস। কেন একটু পরে বলতেছি। আর জিঙ্ক অ্যানোড যেটা, এটা কিন্তু এখানে মাইনাস, বাট আগেরবার অ্যানোড কিন্তু ব্যাটারির প্লাসের সাথে লাগানো থাকতো, তাই ও নিজেও প্লাস হইতো। বাট দিস টাইম এটা উল্টা। এখন কেন উল্টা, সেটার রিজন হচ্ছে, দেখো অ্যানোড হচ্ছে সেই মানে অ্যানোড হিসেবে আমরা কাকে চুজ করছি, জিঙ্ক। যে কোনো সময় ইলেকট্রোলাইসিস বলো বা কেমিক্যাল সেল বলো, যে কোনো সময় অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে অক্সিডেশন পারফর্ম হয়, সব সময় যেখানে অক্সিডেশন পারফর্ম হয়। আর ক্যাথোড হিসেবে এখানে আমরা কপারকে চুজ করছি। কপার হচ্ছে অলওয়েজ সেইটা যেখানে রিডাকশন পারফর্ম হয়। ক্লিয়ার? এখন জিঙ্ক কেন অ্যানোড, বা এই লিস্টটার উপরেরগুলো কেন অ্যানোড হয়, সেটা একটা রিজন হচ্ছে, দেখো আমরা এখানে বলছি ডিসচার্জিং টেন্ডেন্সি, এই টার্মটা খেয়াল করো। সো এখানে এই যে জিঙ্ক সালফেট যে আমাদের ইয়াটা আছে, এখানে যে জিঙ্ক সালফেট তোমার আছে, সলিউশন আছে, আর এখানে আছে কি সলিড জিঙ্ক, মানে এটা হচ্ছে অ্যানোডের ভিতরে আছে হচ্ছে একদম সলিড জিঙ্ক, এটা এখানে আছে। আর এই সলিউশনে আয়ন হিসেবে আছে হচ্ছে জিঙ্ক 2+। এখন জিঙ্কের ডিসচার্জিং মানে জিঙ্ক আর কপারের মধ্যে চিন্তা করো, ওর ডিসচার্জিং টেন্ডেন্সিটা কি লো, দ্যাট ইজ ও অ্যাকচুয়ালি মানে ওর ডিসচার্জিং টেন্ডেন্সি লো, বাট চার্জড হওয়ার চার্জিং টেন্ডেন্সি হচ্ছে হাই। মানে সে চায় তার যাতে সবসময় চার্জ থাকে, মানে সে যাতে জিঙ্ক না হয়ে জিঙ্ক 2+ হয়, এটা সে অলওয়েজ চায়। সো এখানে এই জিঙ্কগুলো কি চাবে, যে ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জিঙ্ক 2+-এ কনভার্ট হয়ে এই সলিউশনে যাতে চলে আসতে পারে। সো ওরা অ্যাকচুয়ালি এখানে ডিজলভ হইতে থাকবে, মানে এখান থেকে আস্তে আস্তে জিঙ্ক খুলে খুলে সলিউশনে পড়ে আসবে, মানে চলে আসবে। ঠিক আছে? সো এখানে এই যে জিঙ্ক কিসে কনভার্ট হয়েছে 2+, দ্যাটস ওয়াই এটা কি একটা অক্সিডেশন। ওকে, আর অ্যানোডে সবসময় এর জন্য অক্সিডেশন হয় অলওয়েজ, এর জন্য উপরেরগুলোকে আমরা অ্যানোড বলি। এখানে কিন্তু এরকম কোনো কনসেপ্ট নাই যে অ্যানোডে অ্যানায়ন যায় ক্যাথোডে ক্যাটায়ন যায়, ওইটা ইলেকট্রোলাইসিসের জন্য। আচ্ছা, ক্যাথোডে দেখো কপারের ডিসচার্জিং টেন্ডেন্সি কি হাই, দ্যাট ইজ কপার যদি দেখে যে সে কপার 2+ হিসেবে আছে, সে চায় যে তার এই চার্জটা থেকে ফ্রি হয়ে যেতে, ডিসচার্জিং টেন্ডেন্সি বেশি। সো সে চায় যে সে কপারে কনভার্ট হয়ে যাক। সো অ্যাকচুয়ালি সে সলিউশন থেকে আস্তে আস্তে এইখানে অ্যাড হওয়া স্টার্ট করবে। সলিউশন যত কপার 2+ আছে তারা কি চাবে, এইখান থেকে ইলেকট্রনটা সামহাউ এইখানে যদি ডোনেট করে দেয়, তাহলেই কি মানে, আচ্ছা সরি ভুল বলছি, আরেকবার একটু বলি তারা। এখানে বেশ কিছু সুন্দর কনসেপচুয়াল জিনিসপত্র আছে, বুঝলে মানে
ইজি, অ্যান্ড তুমি এগুলো বুঝলে পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এইখানে অ্যানোডটা কেন মাইনাস সেটার একটা এক্সপ্লেনেশন দিই। যে এইখানে জিঙ্ক, সলিড জিঙ্কগুলা ইলেকট্রন মানে জিঙ্ক 2+ কনভার্ট হওয়ার জন্য কি তার দুইটা ইলেকট্রন রিলিজ করে দিতে হবে। সো সে ওই দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে যখন এই সলিউশনে জাম্প করে নিচে নেমে আসবে তখন ওই ইলেকট্রনগুলো কি এই জায়গায় থেকে যাবে, তাই না, এই ইলেকট্রনে। সো এই ইলেকট্রনে কি আস্তে আস্তে ইলেকট্রনের কাউন্ট বাড়তেছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ। আর এইখানে হচ্ছে উল্টা, কপার 2+ এইখান থেকে ইলেকট্রন আরও রিসিভ করতেছে, আগে যেই কয়টা ইলেকট্রন ছিল সেই কয়টা ইলেকট্রনও সে এইখান থেকে রিসিভ করে সে কপার 2+ থেকে কপারে কনভার্ট হচ্ছে। সো এর জন্য এখানে ইলেকট্রনের একটা শর্টেজ ক্রিয়েট হয়েছে। ওকে, অ্যান্ড এখানে ইলেকট্রনটা বারবার কোত্থেকে আসতেছে, সেই ব্যালেন্সটা রাখতেছে এই যে অ্যানোড। অ্যানোড থেকে আস্তে আস্তে ইলেকট্রন এই দিকে পাস হচ্ছে অ্যান্ড এখানে আসতেছে। সো এই যে কারেন্ট ফ্লোর উল্টা দিকেই কি কারেন্ট ফ্লো। আর এখানে কপারের ইলেকট্রন যেহেতু শর্ট হয় বারবার, সো ও হচ্ছে প্লাস, আর যেহেতু অ্যানোডে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন প্রডিউস হতে থাকে, সো এটা হচ্ছে মাইনাস। সো প্লাস থেকে মাইনাসের দিকেই কারেন্ট যাবে। আর উইনো ইলেকট্রন হচ্ছে কারেন্টের উল্টা দিকে যায়। সো সব দিক দিয়ে এটা ঠিক আছে। সো আই হোপ বুঝতে পারছো, ক্যাথোডে অলওয়েজ রিডাকশন হয় আর অ্যানোডে অলওয়েজ অক্সিডেশন হয়। এটা ইলেকট্রোলাইসিসও, ইলেকট্রোকেমিক্যাল সেলেও। আর ইলেকট্রোকেমিক্যাল সেলে ইলেকট্রোলাইসিসে অ্যাকচুয়ালি অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। ওইখানে অ্যানোডটা প্লাস হয়, ক্যাথোডটা মাইনাস হয়। বাট ইন কেস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল এখানে অ্যানোডটা মাইনাস হয় আর ক্যাথোডটা প্লাস হয়। অ্যান্ড অ্যানোডে যায় হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল এই যে মেটালিক রিঅ্যাক্টিভিটি সিরিজে যে উপরে সে অ্যানোডে থাকে আর যে নিচে সে ক্যাথোড হিসেবে থাকে। সো এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের আইডিয়া। এখন এরকম একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে একটা এক্সপ্রেস করার ওয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে তোমার অ্যানোডে কি হচ্ছে, জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে কনভার্ট হচ্ছে, তাই না। সো এটাকে আমরা এভাবে লিখি, জিঙ্ক সলিড দেন একটা স্ল্যাশ দেন জিঙ্ক 2+। দেন আমাদের এই ব্যাটারিটাতে এই সল্ট ব্রিজটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, এটা রাখলে ভালো, এটার জন্য আয়নিক ব্যালেন্স থাকে বা এই ব্যাটারিটা লং লাস্টিং হয়। বাট এটা না রাখলেও অ্যাকচুয়ালি কিছুক্ষণ হলেও রিয়াকশনটা হবে। সো এই সল্ট ব্রিজ যদি থাকে তাহলে তুমি এখানে 2টা বার দিবা, আর যদি সল্ট ব্রিজ না থাকে তাহলে একটা বার দিবা, বার সাইন। ক্লিয়ার। সো এখানে যেহেতু সল্ট ব্রিজ আছে আমি 2টা বার দিলাম। আর এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কপার 2+ কপারে কনভার্ট হচ্ছে। সো তুমি এই সিকোয়েন্সে লিখবা, কপার 2+ অ্যাকুয়াস ইজ গেটিং কনভার্টেড টু কপার সলিড। সো এইটা হচ্ছে এই যে ব্যাটারিটা বা এই যে সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলটা, এটাকে বলা হয় সেল ডায়াগ্রাম। এরকম প্রায় বলতে পারে যে এই দুইটা মেটালের মধ্যে সেল ডায়াগ্রামটা লেখো, তখন তুমি যে মেটালিক সিরিজে আগে তারটা এভাবে লিখবা, ফার্স্টে ওর নিজের ফর্ম, দেন ওটা প্লাস ফর্ম, দেন এরকম ডাবল সাইন দিয়ে এরপর যে মেটালিক সিরিজের নিচের দিকে থাকে তাকে এভাবে লিখবা, ফার্স্টে তার চার্জড ফর্ম দেন তার সলিড ফর্ম। ক্লিয়ার। সো এটাই হচ্ছে আমাদের সেল ডায়াগ্রাম। অ্যান্ড একটা সেল ডায়াগ্রাম থেকে আমরা এখানে এরকম একটা সেল ডায়াগ্রাম যদি তোমাকে দেওয়া থাকে তুমি বুঝবা লেফট সাইডেরটা হচ্ছে অ্যানোড আর রাইট সাইডেরটা হচ্ছে ক্যাথোড। ওইভাবে না বুঝে আরও একভাবে বোঝা যায় যে এখানে লেফট সাইড হচ্ছে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশনটা অ্যানোডেই হয়, আর এই রাইট সাইডে হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডাকশনটা ক্যাথোডে হয়। সো এখানে আমরা এভাবে লিখতে পারি অ্যানোড হাফ রিয়াকশন, মানে এই সেলের অ্যানোডের যে রিয়াকশনটা হয় অ্যানোড হাফ রিয়াকশন, আর অনেকে এটাকে অক্সিডেশন হাফ রিয়াকশনও বলে। সো এরকম একটা হাফ রিয়াকশন কীরকম, যে জিঙ্ক হচ্ছে বেসিক্যালি 2টা ইলেকট্রন ডোনেট করে দিয়ে সে জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে, এটাই। আর দেন ক্যাথোড হাফ রিয়াকশন, or reduction half reaction,
ক্যাথোড হাফ রিয়াকশন বা রিডাকশন হাফ রিয়াকশনটা হচ্ছে যে কপার 2+ এখানে দুইটা করে ইলেকট্রন রিসিভ করে করে কপার সলিডে কনভার্ট হচ্ছে, সে ওইখানে আস্তে আস্তে জমা হচ্ছে আর কি। মানে একটু পর তুমি দেখবা যে এটা ডিকে হইতে হইতে চিকন হয়ে গেছে, আর এটা এখানে স্টোর হইতে হইতে এটা মোটা হয়ে গেছে। ওকে, সো এই দুটাকে আমরা যখন একসাথে লিখবো, আমরা লিখবো যে জিঙ্ক প্লাস কপার 2+ aqueous, these two produce zinc 2+ aqueous প্লাস কপার সলিড। সো এটাই আমাদের রিডক্স রিয়াকশনটা, বা এটা হচ্ছে আমাদের সেল রিয়াকশন, পুরোপুরি সেল রিয়াকশনও বলা যায়। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এখন একটা ধরো আমি রিয়াকশনটা এভাবে লিখছি, তুমি জানো যে এটা ভ্যালিড। এখন তোমাকে কেউ যদি বলে যে রিয়াকশনটা এরকম উল্টা, তুমি জানো যে এটা তো হওয়ার কথা না, কারণ কপার তো জিঙ্ক থেকে লেস রিয়াক্টিভ। সো কপার বা কপারের ডিসচার্জিং হওয়ার টেন্ডেন্সি তো কম, সো তো এরকমই থাকতে চাবে। আবার জিঙ্কের চার্জিং টেন্ডেন্সি বেশি, সো এরকমই থাকতে চাবে। এটা তো উল্টা দিকে যাওয়ার প্রশ্নই আসে না, তাই না? এটা তো হবে না, এই রিয়াকশনটা তো পসিবল না। সো এরকম একটা রিয়াকশন দিয়ে তোমাকে যদি চেক করতে বলে যে আচ্ছা এই রিয়াকশনটা কি পসিবল, চেক করো। সো তখন সবসময় তো তোমার কাছে এরকম রিয়াক্টিভিটি সিরিজ থাকবে না, বা তোমার এটা মনে নাও থাকতে পারে। সো তখন তোমাকে এই টাইপের ম্যাথ দিয়ে বলবে যে এটা পসিবল কিনা, বা এই রিয়াকশনটা স্পন্টেনাস কিনা। এটাকে বলে যে রিয়াকশন পসিবল কিনা, অর ইজ দ্য রিয়াকশন স্পন্টেনাস, মানে স্পন্টেনিটি চেক করতে বলে। সো সেই চেকটা কীভাবে করবো, সেটার আগে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এখানে এই যে অ্যানোডের অক্সিডেশনটা হচ্ছে, এখানে অক্সিডেশন পটেনশিয়াল বলতে একটা কথা আছে, যেটাকে ই অক্স বলবো আমরা। ই অক্স এটা হচ্ছে একটা ভোল্টেজ, যে এটা বোঝায় যে এই অ্যানোডে যে অক্সিডেশনটা হচ্ছে, দেখো এখানে অক্সিডেশন হচ্ছে। সো এই অক্সিডেশনের সময় এই ইলেকট্রোডটার যে লেয়ারটা আছে, আউটার যে লেয়ারটা আছে, সেটার সাথে এই সলিউশনে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, সেটাকেই বলা হয় অক্সিডেশন পটেনশিয়াল, ই অক্স, অক্সিডেশন পটেনশিয়াল। সো ই অক্স সে একটা ভ্যালু দেওয়া থাকবে তোমার এখানে, মানে এটা একটা সার্টেন ভ্যালু আছে, বাট আমাদের এগুলোর ভ্যালু জানতে হবে না, জাস্ট আইডিয়াটা বোঝাচ্ছি। আবার এই টাইপের রিয়াকশনে হচ্ছে একটা রিডাকশন পটেনশিয়াল আছে, রিডাকশন পটেনশিয়াল আছে। তো ধরো একটা এক্সাম্পল দেই, যে কপার সলিড, সেটা থেকে সে কি করে দুইটা ইলেকট্রন, কপার 2+, সাপোজ কপার 2+, সে দুইটা ইলেকট্রন রিসিভ করে কপার সলিডে কনভার্টেড হয়। আচ্ছা, অনেকে আবার এইখানে এই চার্জগুলোকে ফার্দার এরকম করে লেখে যে এগুলো হচ্ছে কপার সালফেট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিঙ্ক সালফেট, এটা হচ্ছে কপার সলিড, মানে স্পেকটেটর আয়নটা অ্যাড করে দেয়। আচ্ছা, যেটা বলছিলাম যে কপার 2+ যখন দুইটা ইলেকট্রন রিসিভ করে কপারে কনভার্ট হয়, সো সেটা একটা সার্টেন রিডাকশন পটেনশিয়াল থাকে, ধরো সেটা হচ্ছে 5 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এটার উল্টা রিয়াকশনটা কি? কপার থেকে দুইটা ইলেকট্রন মাইনাস হয়ে যাওয়া, বা কপার থেকে কপার 2+ প্লাস 2 ইলেকট্রন প্রডিউস হওয়া, এটা কিন্তু একটা রিডাকশন রিয়াকশন, রাইট? বাট এই উল্টা রিয়াকশনটা কিন্তু একটা অক্সিডেশন রিয়াকশন। সো এইটার কি থাকবে? একটা অক্সিডেশন পটেনশিয়াল। অ্যান্ড এটা তোমার কমন সেন্সই বলতেছে আসলে এটা হবে কি -5। উল্টা যেহেতু পটেনশিয়ালটা ঠিক নেগেটিভ অ্যামাউন্ট হবে। অ্যান্ড যে কোনো ইসের জন্যই অ্যাকচুয়ালি, যে কোনো রিয়াকশনের জন্যই তার রিডাকশন পটেনশিয়াল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল ঠিক উল্টা, মানে নেগেটিভ। ওকে, সিমিলারলি এইটা এখান থেকে এই জিঙ্কের জন্য দেখানো যেত যে তার এই ইঅক্সের ভ্যালু যাই হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি তার এই রিয়াকশনটার এই রিডক্স ভার্সনের নেগেটিভ, -E রেড। এখন এইগুলো হচ্ছে এক একটা অ্যাটমের জন্য।
যে জিঙ্কের ইঅক্স কত সেটা তুমি যদি জানো তাহলে তুমি জিঙ্কের ই রেড বের করতে পারবা। ওকে, আচ্ছা। সো এখন একটা সেলের মানে টোটাল ভোল্টেজ কিভাবে বের করব? আমরা তো জানি যে একটা ব্যাটারি কি থাকে, একটা ভোল্টেজ থাকে, তাই না? যে এই যে এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছে এইটা আর এইটা, এটা আর এটা, এই যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে এখানে, এই ভোল্টেজটা কত? একটা ব্যাটারির গায়ে কিন্তু এরকম ভোল্টেজ লেখা থাকে। সো একটা ব্যাটারির ভোল্টেজ ই সেল, এটাকে ই সেল দিয়ে লেখা হয়। ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে তার অ্যানোডের পোটেনশিয়াল। এখন অ্যানোডে কি ধরনের পোটেনশিয়াল থাকে? অক্সিডেশন পোটেনশিয়াল। আর তার ক্যাথোডের পোটেনশিয়াল, আর ক্যাথোডেরটা কি? ডেফিনেটলি একটা রিডক্স পোটেনশিয়াল। সো এই হচ্ছে ই সেলের ফর্মুলা। অনেকে দেখো এভাবে লেখে যে উই নো ই অক্স হচ্ছে মাইনাস ই রেড, সো এটাকে এভাবে লেখে মাইনাস ই অ্যানোড রেড, মানে অ্যানোডে যে মেটালটা আছে তার রেডক্স পটেনশিয়ালের নেগেটিভ প্লাস ক্যাথোডে যে মেটালটা আছে তার রেডক্স পটেনশিয়াল। আবার চাইলে তুমি এভাবেও লিখতে পারো যে মানে দুইটাকেই অক্সিডেশন পটেনশিয়াল দিয়ে বলতে পারো যে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল আর হচ্ছে ই ক্যাথোড রেড মানে হচ্ছে মাইনাস ই ক্যাথোড অক্স। ওকে, সো অ্যানোড আর ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে ইসেল, বা ক্যাথোড আর অ্যানোডের রিডক্স পটেনশিয়ালের ডিফারেন্সই হচ্ছে ইসেল, অথবা অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশন পটেনশিয়ালের সামেশন হচ্ছে ইসেল। এটা ভালোভাবে মনে রাখবা। সো ইসেল হচ্ছে ই অ্যানোড অক্স প্লাস ই ক্যাথোড রেড। সো আই হোপ এইটাতে এখন আর প্রবলেম হবে না। সো আমরা একটু পর যখন ম্যাথ দেখবো এটা আরও ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, সো আমরা এখন সেল রিলেটেড কিছু প্রবলেম দেখি। সাপোজ আমাদেরকে একটা ম্যাথে মানে একটা কোশ্চেনে বললো যে Fe solid / Fe2 plus aqueous and copper solid copper 2 plus aqueous, এই দুইটা মানে একটা ইলেকট্রোডের এইগুলোকে বলা হয় এক একটা ইলেকট্রোডের সিম্বল। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রোড সিম্বল, এটা হচ্ছে কপারের ইলেকট্রোড সিম্বল। সে অ্যানোড বা ক্যাথোড সেটা নিয়ে আমরা ডিসকাস করি না, মেনলি এটা দিয়ে আমরা বুঝাই যে একটা আয়রন তার একটা সল্টের ভিতরে ডুবানো আছে, আবার একটা কপার তার একটা সল্টের ভিতরে ডুবানো আছে। ক্যাথোড হিসেবে নাকি অ্যানোড হিসেবে সেটা আমরা চিন্তা করি না। আর যখন দুইটাকে একসাথে লিখি তখন সেটা একটা সেল ডায়াগ্রাম হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোডের সিম্বল। এখন আমাদেরকে বলছে এই দুইটা ইলেকট্রোড ইউজ করে আমরা যদি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল লিখি সেটার সেল ডায়াগ্রাম অ্যান্ড সেল ইকুয়েশনটা লেখো। সেল ডায়াগ্রাম অ্যান্ড সেল রিয়াকশনটা লেখো, এই দুটা জিনিস লিখতে বলছে। এখন আগে আমরা ডিসাইড করি কে অ্যানোড কে ক্যাথোড। ডেফিনেটলি আয়রন হচ্ছে অ্যানোড, কারণ আয়রন কপারের থেকে উপরে থাকে। সো iron will act as an anode and copper will act as a cathode. So আমাদের সেল ডায়াগ্রামটা হবে দেখতে এরকম, Fe solid / Fe2 plus aqueous, সল্ট ব্রিজ আছে অ্যাজিউম করে নিবা সবসময়। ক্যাথোডে কিন্তু উল্টাটা হবে এখন, মানে এটা কিন্তু তার ইলেকট্রোড সিম্বল, এটা বোঝায় না যে কপার থেকে কপার 2 প্লাস প্রডিউস হয়। সো আমরা জানি ক্যাথোডের রিডাকশন হয়, সো এটাকে এভাবে লিখতে হবে, কপার 2 প্লাস ইনিশিয়ালি ছিল and we will get copper solid from here, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সেল ডায়াগ্রাম। এবার সেল রিয়াকশন, সো অ্যানোড ব্র্যাকেটে অক্সিডেশন হাফ রিয়াকশন। অ্যানোড অক্সিডেশন হাফ রিয়াকশন হচ্ছে আয়রন থেকে আয়রন 2 প্লাসে কনভার্ট হওয়া। সো আয়রন সলিড will lose 2 electrons and thus produce Fe2 plus
অ্যাকুয়াস আয়ন। আর এরপর হচ্ছে ক্যাথোড রিডাকশন হাফ রিয়াকশন, ক্যাথোডের রিডাকশন হাফ রিয়াকশনে ব্যাপারটা এরকম যে কপার 2+ এই যে দুইটা ইলেকট্রন আয়রন ছেড়ে দিয়েছিল সেটা ওই তারের মধ্য দিয়ে ট্রাভেল করে এসে কপার ক্যাথোডে আসছে, আর কপার সলিউশন থেকে কপার 2+ ওই ইলেকট্রনগুলো রিসিভ করে করে কপার সলিডে কনভার্ট হচ্ছে। সো এই হচ্ছে আমাদের দুইটা হাফ রিয়াকশন, দুইটাকে অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি সেল রিয়াকশনটা পাবো, যে আয়রন সলিড প্লাস কপার 2+ অ্যাকুয়াস, আমরা পাবো আয়রন 2+ অ্যাকুয়াস প্লাস কপার সলিড। তো এই হচ্ছে আমাদের সেল রিয়াকশন। আর সেল ডায়াগ্রাম তো দেখলাই। দেন আমরা এবার একটু একটা ডিফারেন্ট টাইপের দেখব। এটা হচ্ছে যে অনেক সময় হাইড্রোজেন ইলেকট্রোড বলতে একটা আছে, জিনিস আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের অত বেশি লাগবে না, জাস্ট একটু মনে রাখবা এটা এক্সেপশনাল একটা কেস। যে এরকম বললো যে একটা আয়রন ইলেকট্রোড, অনেক সময় Fe2+ না লিখে এভাবে Fe ফেরাস সালফেটও লিখতে পারে, এটাও বেসিক্যালি সেম জিনিসই, কারণ এখানে তো Fe2+ হিসেবে আছে। সো ফেরাস সালফেট অ্যান্ড এই ইলেকট্রোডটা অ্যান্ড বলছে যে প্লাটিনাম কমা হাইড্রোজেন বাই সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে ওই যে একটু আগে যে ম্যাথটা দেখাইছিলাম ওইটার মতোই, যে এই ইলেকট্রোড দুইটা ইউজ করে আমরা যদি একটা সেল বানাই, একটা ব্যাটারি বানাই, সেটার সেল ডায়াগ্রাম কেমন হবে। সো এখানে তুমি ওই যে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজে চিন্তা করে দেখো, হাইড্রোজেন যদিও মেটাল না বাট ও ওই সিরিজে আছে অ্যান্ড সেইখানে সে কিন্তু আয়রনের অনেক নিচে। সো ডেফিনেটলি দিস উইল বি অ্যানোড অ্যান্ড দিস উইল অ্যাক্ট অ্যাজ আ ক্যাথোড। ঠিক আছে, এখন সেল ডায়াগ্রামটা লিখি ফার্স্টে। যে আয়রন সলিড, সে তার থেকে Fe সালফেট ক্রিয়েট হবে, ওকে, সল্ট ব্রিজ, বাট এটা তো ক্যাথোড। সো ক্যাথোডে হাইড্রোজেন অ্যাকচুয়ালি চার্জ ফ্রি হইতে চায়, রিডিউসড হইতে চায়, মানে সে 2H+ থেকে হাইড্রোজেনে কনভার্ট হতে চায়, তাই না? সে হচ্ছে এটাতে কনভার্ট হইতে চায়। সো 2H+ আছে অ্যাকচুয়ালি, এই যে সালফিউরিক অ্যাসিডটাই হচ্ছে সেই 2H+ ইন্ডিকেট করে, কারণ হাইড্রোজেনের ভিতরে হাইড্রোজেনের অক্সিডেশন, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 করে, সো দুইটার হচ্ছে 2H+। সো এটাকে উল্টা করে লিখবা, জাস্ট পুরো জিনিসটাকে উল্টা করে লিখলে এরকমভাবে দেখাবে, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন কমা প্লাটিনাম। প্লাটিনামটা হচ্ছে এটা, হাইড্রোজেন তো অ্যাকচুয়ালি মেটাল না, সো এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ইলেকট্রোড বলতে কিছু নাই, প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করা হয়, বাট সলিউশনটা থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে অ্যান্ড প্রডিউস হয় হচ্ছে হাইড্রোজেন। সো এই হচ্ছে সেল ডায়াগ্রাম। আর সেল ডায়াগ্রামের পর এটার সেল রিয়াকশনটা দেখি আমরা। সো অ্যানোডে যেটা হবে, অ্যানোডে হবে হচ্ছে এই FeS, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আচ্ছা দাঁড়াও, আগে এটা একটু এক্সেপশনাল, তো আমি আগে ক্যাথোডেরটা লিখি। ক্যাথোডে যেটা হবে যে দুইটা H+ অ্যাকুয়াস, মানে এই যেটা 2H+ অ্যাকুয়াস বা সালফিউরিক অ্যাসিড যেটা ওইটাই, সে দুইটা ইলেকট্রন রিসিভ করবে অ্যান্ড দুইটা ইলেকট্রন রিসিভ করে এই যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। ক্লিয়ার? আর এই আয়রন যেটা করবে এটা একটু এক্সেপশনাল, দেখো আয়রন দুইটা ইলেকট্রন তো ছাড়বেই অ্যান্ড সে অ্যাট দ্য সেম টাইম আরও দুইটা H+ এর সাথে রিঅ্যাক্ট করবে, অ্যান্ড এখান থেকে আমরা পাবো তোমার, আচ্ছা এখানে জাস্ট এইভাবে লেখো, আয়রন দুইটা H+ এর সাথে রিঅ্যাক্ট করে Fe2+ অ্যাকুয়াসে কনভার্ট হবে অ্যান্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে।
এটা একটু এক্সেপশনাল, যে এখানে এই হাইড্রোজেন গ্যাসটা এই Fe থেকে 2টা ইলেকট্রন রিসিভ করে। সো ওভারঅল রিয়াকশনটা কি দাঁড়ায়? ওভারঅল দাঁড়ায় আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, আচ্ছা এটা তো ভুল লিখছি, এটা হয় না, এটা তো নর্মালি লিখবো এরকম। সো এখানে এই দুটো রিয়াকশনটা এরকম হবে যে আয়রন সলিড প্লাস 2H প্লাস অ্যাকুয়াস থেকে Fe2 প্লাস অ্যাকুয়াস আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা প্রডিউস হবে। ঠিক আছে, সো আমাদের এটা যাতে একটু মাথায় থাকে যে এই হাইড্রোজেন ইলেকট্রোড থাকলে অনেক সময় একটু ডিফারেন্ট ওয়েতে এটা লিখতে হয়, বাট এমনিতে রিয়াকশন সেম আছে। আর এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোডটা প্লাটিনামের, নট হাইড্রোজেনের। এখন এখানে খুব ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন আসে, সেটাতে আমরা যাব, বাট তার আগে আমাদের অ্যাকচুয়ালি একটু থিওরি পড়তে হবে, একটা থিওরি মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইফ, আচ্ছা একটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন ওই যে জিঙ্কের ইয়াটা বলছিলাম, যে জিঙ্ক আর কপারেরটা যখন বলছিলাম যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস অ্যাকুয়াস, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি স্পন্টেনাসলি হয়, কারণ জিঙ্ক হচ্ছে বেশি রিয়াক্টিভ, কপার হচ্ছে লেস রিয়াক্টিভ। জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল কম, কপারের রিডাকশন পটেনশিয়াল বেশি। জিঙ্কের ডিসচার্জড হওয়ার টেন্ডেন্সি কম, চার্জড হওয়ার টেন্ডেন্সি বেশি। কপার 2 প্লাসের ডিসচার্জড হওয়ার টেন্ডেন্সি বেশি, চার্জড হওয়ার টেন্ডেন্সি কম। সো জিঙ্ক হচ্ছে অ্যানোড, কপার 2 প্লাস হচ্ছে ক্যাথোড। সো এখান থেকে রিয়াকশনটা অ্যাকচুয়ালি এভাবে হয় যে জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস অ্যান্ড কপার সলিড। এখন এই রিয়াকশনটা স্পন্টেনাসলি হয়, এটা আমরা ওই সিরিজ দেখে বলি, বাট অ্যাকচুয়ালি একটা রিয়াকশন, একটা র্যান্ডমলি একটা রিয়াকশন দিয়ে বললো যে এটা কি আসলেই এইভাবে হবে, তো সেটা আমরা বের করবো অ্যাকচুয়ালি এই রিয়াকশনটার, মানে এইটাকে যদি আমরা একটা ব্যাটারি হিসেবে চিন্তা করি, এই ব্যাটারিটার ই সেল কত, সেটা যদি একটা পজিটিভ ভ্যালু আসে তাহলে তুমি বলবা যে এটা একটা স্পন্টেনাস রিয়াকশন, এটা ফ্রিলি হবে, একা একাই হবে। আর এটা যদি একটা নেগেটিভ রিয়াকশন হয় তাহলে ওই রিয়াকশনটা হবে না, এটা হওয়ানোর জন্য তোমার বাইরে থেকে কিছু একটা করতে হবে, হয়তো কোনো একটা ক্যাটালিস্ট দিতে হবে বা সামথিং। সো এটা স্পন্টেনিয়াসলি হবে না। সো আমরা এইভাবে এটা চেক করব কেন পজিটিভ হলে হয়, কারণ দেখো আমরা ই সেল বলতে কি বুঝি, ই সেল হচ্ছে ই অ্যানোড অক্স, অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন, মানে এই জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল, অক্সিডেশন পটেনশিয়াল, আর প্লাস ই ক্যাথোড রেড, ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল। এখন এগুলো সবই হচ্ছে পজিটিভ ভ্যালু। কপার তো আসলেই রিডাকশন হয়, তাই না? সো কপারের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, কারণ ওর রিডিউসড হওয়ার টেন্ডেন্সিটাই বেশি। আর জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়ালটা একটা পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? সো বা আচ্ছা এইভাবে চিন্তা না করি, এইভাবে একটু কনফিউজিং লাগতে পারে। আমি ওই সিরিজে লিখছিলাম যে উপরের দিকে যারা, একটা সিরিজের উপরের দিকে যত উপরের দিকে যে থাকে তার রিডাকশন পটেনশিয়াল লো, রিডাকশন পটেনশিয়াল লো হইলেও ডেফিনেটলি অক্সিডেশন পটেনশিয়াল হাই হবে, এইটুকু বুঝতেছো। আর নিচের দিকে যারা তাদের রিডাকশন পটেনশিয়াল হাই, দ্যাট ইজ তাদের অক্সিডেশন পটেনশিয়াল আবার লো। এই রিডাকশন পটেনশিয়াল কথাটা দিয়ে বোঝায় রিডিউসড হওয়ার টেন্ডেন্সি, রিডিউসড হওয়ার টেন্ডেন্সি। এর জন্য কপার 2 প্লাস কিন্তু কপারে কনভার্ট হয়ে গেছে, মানে চার্জ ফ্রি হওয়াটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি রিডিউসড হওয়া, তাই না? কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করে কপারে কনভার্ট হয়েছে, সো এটা অ্যাকচুয়ালি রিডিউসড হওয়ার টেন্ডেন্সিও বোঝায়। সো ওদের রিডাকশন পটেনশিয়াল হাই, রিডিউসড হওয়ার টেন্ডেন্সি হাই, অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি লো, দ্যাট ইজ চার্জড হওয়ার টেন্ডেন্সিটা একদমই নাই, আর তাদের অক্সিডেশন পটেনশিয়ালও দ্যাটস ওয়াই লো। সব কিছু ইন্টারকানেক্টেড। আবার উপরেরটার কথা চিন্তা করো, তাদের রিডাকশন পটেনশিয়াল লো, দ্যাট ইজ তাদের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি লো, তাদের অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি, এর জন্য সে এরকম অক্সিডাইজড হয়েছে, অ্যান্ড এর জন্য তার অক্সিডেশন পটেনশিয়াল আবার হাই।
জিনিসগুলো একটু মাথার মধ্যে সার্কুলেট করলে তুমি পুরোটা বুঝতে পারবা। এখন এখানে আমরা ধরো শুধু রিডাকশন পটেনশিয়াল নিয়েই কাজ করব। সো আমরা দুইটাকে রিডাকশন পটেনশিয়ালে কনভার্ট করি। সো এটা তো অলরেডি রিডাকশন পটেনশিয়ালে আছে, আর এটা মাইনাস ই অ্যানোড রেড এরকম হবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার ক্যাথোড হচ্ছে কি এখানে কপার, রাইট? ক্যাথোড হচ্ছে কপার। এখানে দেখেই বোঝা যাচ্ছে, মানে আমি এই রিয়াকশনটা দেখে আমি কিচ্ছু জানি না যে আমাদের সিরিজে কে উপরে কে নিচে। আমি জাস্ট জানি যে কপারের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে বেশ হাই, ধর 10 ভোল্ট, আর এটা জাস্ট একটা র্যান্ডম ভ্যালু দিছি। আর জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে বেশ লো। এইটুকু আমি জানি, আমি এর বাইরে কিছু জানি না যে এই সিরিজটা কীরকম বা এখানে কি রুলে এটা হয়, উপরের দিকে ইয়া হয়, আমি জানি না। আর আমি আরেকটা জিনিস জানি, যে অক্সিডাইজড হয় সে হচ্ছে অ্যানোড, তার মানে জিঙ্ক মেটালটা হচ্ছে অ্যানোড, আর যে রিডিউসড হয় সে হচ্ছে ক্যাথোড। সো কপার মেটালটা হচ্ছে ক্যাথোড। এইটুকু আমি বুঝতে পারলাম। সো এখানে ই ক্যাথোড, এখানে আমি ক্যাথোড হচ্ছে অ্যাকচুয়ালি কপার, সো ই কপার রেড মাইনাস ই জিঙ্ক রেড। ই কপার রেড হচ্ছে 10 মাইনাস ই জিঙ্ক রেড হচ্ছে 5। সো এটা একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে অলওয়েজ। সো একটা রিয়াকশন স্পন্টেনাস কিনা সেটার জন্য অ্যাকচুয়ালি তার ই সেলটা তুমি যদি বের করে দেখতে পারো যে ওইটা পজিটিভ, তাহলে তুমি বুঝবা যে এটা স্পন্টেনাস। আর যদি দেখো নেগেটিভ, তার মানে পুরো রিয়াকশনটা আসলে উল্টা দিকে স্পন্টেনাস। ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ আমরা দেখব। এখন একটা ম্যাথ দেখি। এই জিঙ্ক আর কপার নিয়ে, ধরো জিঙ্ক সলিড, সেটার সাথে কপার 2+ রিয়াকশন করতেছে। আচ্ছা একটু দাঁড়াও।